এটা থেকে রিটেনে কোয়েশ্চেন আসে, বোর্ড ভাই জিজ্ঞেস করি, কেসে তো থাকেই। ঠিক আছে, এখন মনে করো তোমার ইয়েটা কি কি বলে, কার্সিনোমা সার্ভিক্স। কোয়েশ্চেন গুলো একটু লিখো প্লিজ। সবাই আছো? বিভাস, ববি, অর্ণব, অমর, আবরান, রেগমি, তারপর দীপিকা, সবাই আছো? আসসালামু আলাইকুম ম্যাম। জি আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি একটু দেখি নিচে আসেন। আচ্ছা উপরেই থাকেন, উপরে, উপর থেকে আসি উপরে। হ্যাঁ আচ্ছা, রেগমি আছো? রেগমি, আচ্ছা আমি আগে একটু তাহলে বলি, তারপর ধরবো। সেটা হচ্ছে তোমার প্রথম যে কোয়েশ্চেনটা আসে যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা সার্ভিক্স। ঠিক আছে, তাহলে রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা সার্ভিক্স এটা খুবই ইম্পর্টেন্ট। এই রিস্ক ফ্যাক্টর অফ কার্সিনোমা সার্ভিক্স কি কি আসবে তাহলে? তুমি যদি এভাবে চিন্তা করো যে আমাদের কান্ট্রিতে কি আর্লি এজ ম্যারেজ, তাই না, বাল্য বিবাহ, চাইল্ডহুড ম্যারেজ যেটা, টিন এজ ম্যারেজ যেটা, তাহলে আর্লি ম্যারেজ, দেন আফটার আর্লি ম্যারেজ কি হলো তাহলে? আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, তারপর আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে আর্লি চাইল্ড বার্থ, তাই না, অ্যান্ড রিপিটেড চাইল্ড বার্থ। তাহলে এভাবে যদি সিকোয়েন্স হিসেবে চিন্তা করো যে আর্লি ম্যারেজ, আর্লি এজ at first intercourse, then early age at first childbirth and repeated childbirth, poor personal hygiene, these are the high risk factor for CA cervix. আচ্ছা, এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটার কি কোনো রোল আছে? হ্যাঁ আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি মোর দ্যান 10 ইয়ার্স টানা খেতে থাকে, তাহলেও দেখা যায় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে, বিশেষ করে ইস্ট্রোজেনের একটা লং টার্ম ইফেক্ট সার্ভিক্সে হয়, যেটার জন্য কি হবে, ওখানে সার্ভাইকাল মেটাপ্লাসিয়া হবে এবং ইয়ে হবে, কি বলে, ওখান থেকে তার প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো যে তোমার এই পেশেন্টের আর কি হিস্ট্রি হতে পারে? ইরেগুলার পারভাজিনাল ব্লিডিং। এখন এগুলো হচ্ছে গিয়ে সোশ্যাল কালচারাল কিছু ফ্যাক্টর আমাদের কান্ট্রি, কিন্তু আমি যদি বলি যে আমি যদি প্যাথোলজিক্যালি জানতে চাই যে হোয়াট আর দ্য মেইন ভাইরাল, ইজ দেয়ার এনি ভাইরাল ব্যাকটেরিয়াল কজ যেটার জন্য সিএ সার্ভিক্স হতে পারে, তাহলে কেউ বলতে পারবে? বিভাস মন্ডল, বিভাস বলতে পারবে? বিভাস, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইজ দেয়ার এনি কজ অফ সিএ সার্ভিক্স, এনি ভাইরাল কজ? ম্যাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভেরি গুড। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স করতে পারে। আচ্ছা এখন তোমার আসো যে এবং দেখা গেছে যে সব মেয়েরাই তাদের রিপ্রোডাক্টিভ লাইফে, কনজুগাল লাইফে যে কোনো সময় এই হিউম্যান 90% ক্ষেত্রে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা কি হবে, ইনফেক্টেড হয়, আবার অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা কি করতে পারে, কিছু চেঞ্জ করতে পারে সার্ভিক্সে। তাহলে প্রি ক্যান্সারাস কন্ডিশন কোনটা? সার্ভাইকাল ইন্ট্রাপিথেলার নিওপ্লাসিয়া যেটা, হ্যাঁ, CIN 1 2 3 এরকম করে আছে। এবং তারপরে আর কি আছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাই মেইনলি দায়ী এটার জন্য। এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য সিমটমস অফ, এক সেকেন্ড ইনশাআল্লাহ, হ্যাঁ, হোয়াট আর দ্য সিমটমস অফ সিএ সার্ভিক্স, এইটা যদি আমি চিন্তা করি তাহলে পেশেন্ট কি বলবে? পেশেন্ট তোমাকে হিস্ট্রি দিবে পারভাজিনাল ফাউল স্পেলিং ডিসচার্জ, ইরেগুলার পারভাজিনাল ব্লিডিং অ্যান্ড পোস্ট কটাল ব্লিডিং। তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখবা। তাহলে কি? ফাউল স্পেলিং ডিসচার্জ, ইরেগুলার পারভাজিনাল ব্লিডিং,
ফাউল স্মেলিং, সরি পোস্টকয়টাল ব্লিডিং, এই তিনটা মেইন ফিচার দেয়। And unfortunately, in our country, sometimes the woman comes late. কিভাবে লেট? মনে করো ওর প্রথম দিকে কি হলো, ও ইয়ে হলো, ফাউল স্পেল হচ্ছে, ইরেগুলার ব্লিডিং হচ্ছে, ও খেয়াল করছে না। কিন্তু যখন ওর পোস্টকয়টাল ব্লিডিং হচ্ছে, দুই একবারেও আসে না, যখন শুনে, কখন আসে শুনবা, তোমরা অবাক হবা শুনলে, যখন আসে যে না হাজবেন্ড আরেকটা বিয়ে করতে যাচ্ছে, মেলামেশা করতে পারে, তখন তার টনক নড়ে। আমি এইভাবে গল্পটা বললাম এই জন্য, আমরা প্র্যাকটিসে তো এরকম পাই, বিশেষ করে গ্রামের মহিলাদেরই তো বেশি হচ্ছে, এবং তারা না তখন আসে। তো খুব কষ্টকর, কিন্তু এটা কিন্তু ঠিক না, তাই না? তো ওরা যদি আরো আর্লি আসে, জিনিসটা আর একটু ভালো হয়, ম্যানেজমেন্টও ভালো হয়। আচ্ছা, তাহলে এই তিনটা পয়েন্টস বলতেই হবে তোমার, যে কি হবে, ফাউল স্পেলিং ডিসচার্জ, ইরেগুলার পার্জনাল ব্লিডিং এন্ড পোস্টকয়টাল ব্লিডিং। নাও এখন কি হয়েছে, এখন হচ্ছে ওর তোমার এগুলো নিয়ে আসলো, তুমি এখন পেশেন্টকে কি করবা, পেশেন্টকে হিস্ট্রি নিলা, এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাহলে হিস্ট্রিতে আবারও বলছি, ওর সিমটম শুনলে, ওর অবস্টেটিক হিস্ট্রি শুনলে, কত বছর বয়সে বিয়ে হয়েছে, কত বছর বয়সে বাবু হয়েছে, কয়টা বাচ্চা কাচ্চা, সব ইয়ে করে ফেললে। আর যেটা করতে হবে, ওর ওরাল কন্ট্রাসেপটিভ পিলের হিস্ট্রি আছে কিনা, এবং সার্ভাইকাল ক্যান্সারের দুইটা পিক এজ আছে, একটা 35 থেকে 45, আরেকটা 55 থেকে 65। এই দুইটা পিক এজে সাধারণত সার্ভাইকাল ক্যান্সার হয়। তাহলে এজটাও তোমাকে একটা ডিমার্কেশন দিবে। এখন মনে করো যে ওর ইয়ে কি হলো, কি বলে, এগুলো হলো, এখন ওকে তুমি এক্সামিন করলা, তুমি সাধারণত পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তেমন কিছু পাবা না, কিন্তু পার ভ্যাজাইনাল এক্সামিনেশন যখন করবে, প্রথমে আমরা বলি স্পেকুলাম এক্সামিনেশন। স্পেকুলাম এক্সামিনেশনে সার্ভিক্সটা কেমন থাকে, নর্মাল একটা সার্ভিক্স সবাই জানে কেমন থাকে, দেখতে কত সুন্দর থাকে, কিন্তু ইয়ের ক্ষেত্রে সার্ভিক্সটা আলসারেটেড থাকতে পারে, হ্যাঁ, অথবা গ্রোথ থাকতে পারে। তাহলে দুই ভাগে ভাগ করি আমরা, আলসারেটিভ কার্সিনোমা সার্ভিক্স অথবা কোনো গ্রোথ গ্রোথ থাকতে পারে, আলসার অথবা গ্রোথ। আলসার থাকলে কেমন থাকবে, দেখবা যে যে কোনো একটা ছোট্ট আলসার, ওটার মার্জিনটা ইরেগুলার, ওটার বেসটা স্লাফট আউট হয়ে আছে, হ্যাঁ, এবং ওখান থেকে ফাউল স্পেস, এবং ওটা ব্লিডস অন টাচ, টাচ করলে ওখান থেকে প্রফিউজ ব্লিডিং হচ্ছে। আরেকটা কি আছে, গ্রোথ, কি হতে পারে, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, হ্যাঁ, কলিফ্লাওয়ার লাইক গ্রোথে কি পাবে, ওটাও তোমার টাচ করলেই ব্লিডিং হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যখন তুমি দেখলে, পার বায়োম্যানুয়াল এক্সামিনেশন করবা। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করলে ওই যে বললাম সার্ভিক্সের ফিলিংটা কেমন হবে, তখন আঙ্গুল দিয়ে কি পাবা, সার্ভিক্সটা হার্ড, ফিক্সড এন্ড ব্লিডস অন টাচ, এই তিনটা কথা বলতে হবে, সার্ভিক্সটা হার্ড, ফিক্সড এন্ড ব্লিডস অন টাচ, এই তিনটা কথা বলতেই হবে তোমাকে। এবং এরপর তুমি ফর্নিক্স দিয়ে দেখবা যে কি অবস্থা। এবং সবসময় মনে রাখতে হবে, গাইনোকোলজিক্যাল ইয়েতে, কার্সিনোমাতে অবশ্যই তোমার পার রেক্টাল এক্সামিনেশন করা, বলতে ভুলবে না। তাহলে পার রেক্টাল এক্সামিনেশনও করে আমরা দেখি, এই পার রেক্টাল এক্সামিনেশনে কি বোঝা যায়, মনে করো ইউট্রাসের পিছে কি থাকে, গাঁট লেগে থাকে, পাশে কি থাকে, ইউরেটার থাকে, কোনো কারণে যদি ইউট্রাসের এটা ওগুলো জায়গায় ছড়িয়ে যায়, তাহলে কি হবে, ওই জায়গা পার রেক্টাল এক্সামিনেশনে প্যারামেট্রিয়ামটা ফিক্সড হবে, ঠিক হবে, মানে লেগে গিয়ে মোটা হয়ে যাবে আর ফিক্সড হয়ে থাকবে, ফিক্সড এন্ড থিক প্যারামেট্রিয়াম পাবা, এন্ড টেন্ডার, ব্যথা থাকবে রোগী। তখন তোমার মনে হবে, আচ্ছা তাহলে হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমার মনে হচ্ছে এটা কার্সিনোমা সার্ভিক্স। তাহলে হাউ ইউ গোয়িং টু কনফার্ম ইউর ডায়াগনোসিস? তাহলে কনফার্মেশনের জন্য আমাকে অবশ্যই ওই সার্ভিক্স থেকে টিস্যু পাঠাতে হবে ফর হিস্টোপ্যাথোলজি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। তাহলে ওইখান থেকে তুমি ভালো করে টিস্যু নিয়ে ওটাকে বায়োপসি করতে পাঠাও। বায়োপসি রিপোর্টে তোমাকে বলে দিবে যে হ্যাঁ, ইটস এ স্কোয়ামাস সেল কার্সিনোমা, অথবা এটা অ্যাডিনোস কার্সিনোমা অফ সার্ভিক্স, অথবা স্কোয়ামাস কার্সিনোমা অফ সার্ভিক্স, যেটাই বলুক না কেন।
তুমি এই যে হাত দিয়ে এত এক্সামিন করলা, এইটা করেই কিন্তু তুমি পেশেন্টের স্টেজিং করতে পারবে না। আমরা সবাই জানি কার্সিনোমা সার্ভিক্সে ট্রিটমেন্ট ডিপেন্ড অন কি, কিসের উপর ডিপেন্ড করে? স্টেজিং এর উপর। 4টে স্টেজে আমরা ভাগ করি, তার মধ্যে স্টেজ 1, 2, এ পর্যন্ত আমরা সার্জারি করতে পারবো, আর অল স্টেজে আমরা রেডিওথেরাপি দিতে পারি, অল স্টেজে 1 to 4। কিন্তু সার্জারি শুধুমাত্র করতে পারবো স্টেজ 1 আর 2A পর্যন্ত। এখন আসো যে তোমার কি হলো, তোমার এইটা করার পরে তাহলে তুমি স্টেজিং করবা কিভাবে? এইটার যে কথাটা আছে এটাকে বলা হয় এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। ঠিক আছে? এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়াতে কিভাবে কি করবা? ওটা পেশেন্টকে আন্ডার জিয়ে আমরা ভালো করে রিল্যাক্স করে দেখে ফেলে তারপর আমরা করি, এবং এটা করার আগে রোগীকে 1 কোর্স অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এখন আসো, আমি ওর ডায়াগনোসিসও কনফার্ম করলাম। নাও আই এম গোয়িং ফর সার্জারি অ্যাজ শি ইজ স্টেজ 2A আছে। তাহলে সার্জারির নাম কি? আমরা বলি কি এটাকে ভার্দিমস হিস্টেরেক্টমি। ভার্দিমস হিস্টেরেক্টমিতে আমরা কি করি? হিস্টেরেক্টমি করি, বাইলাটারাল সালপিঙ্গোফোরেক্টমি করি, তারপরে ওদিকে লিম্ফ্যাডেনো, যেগুলো লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ্যাডেনেক্টমি করি, এগুলো সব করি। অ্যান্ড আপার হাফ অফ দি ভ্যাজাইনাও ফেলে দেই। কেন? ওটা অনেক সময় মেটাসিস হয়ে ওখানে থাকতে পারে। তাহলে এই এতগুলো কাজ করি। নাও এই ভার্দিমস হিস্টেরেক্টমি করার সময় কি কি প্রবলেম হতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশন? সো ওখানে ওর হতে পারে কি, ব্লাডার ইনজুরি হতে পারে, রেকটাম ইনজুরি হতে পারে, ইউরেটার ইনজুরি হতে পারে, এই ঘটনাগুলো হতে পারে। তাহলে এইগুলো আমাদেরকে তখন ট্যাকেল দিতে হবে। হ্যাঁ, এখন আসো যে এগুলো করলে এবং অবশ্যই আমরা কি করি, ভার্দিমস অপারেশনের পর ইউরিনারি ব্লাডারটা ক্যাথেটারাইজেশন রাখা হয় 14 ডেজ, যেন যদি ইনঅ্যাডভারেন্ট কিছু ইনজুরি হয়েও থাকে সেটা যেন রিকভারি হয়ে যায় পেশেন্টের। আর নার্ভ ইনজুরি হয়তো অনেক, যেন ব্লাডার টোনটা ফিরে আসে, জন্য 14 দিন ক্যাথেটার রাখা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। তাহলে দিজ আর দ্য থিং। অ্যান্ড কি করতে পারি আমরা? রেডিওথেরাপি দিতে পারি। রেডিওথেরাপি দিলেও রেডিওথেরাপি কিছু কমপ্লিকেশন আছে। এখন আমি তোমাদেরকে রিটেনের কিছু কোয়েশ্চেন বলবো, ভাইভার কোয়েশ্চেন বলবো, বেডসাইড কোয়েশ্চেন বলবো। তোমরা যদি এভাবে শিখো তাহলে পাস করে যাবা। পাস করাটা খুবই সোজা, টেকনিক করে পড়তে হবে। তাহলে রিটেনের একটা কোয়েশ্চেন বলছি। হ্যাঁ, এতক্ষণ আমি কথা বললাম, এখন কিন্তু আমরা সবাই আলোচনা করব, তোমাদেরকেও কথা বলতে হবে। তাহলে a 60 years old woman, para 5, present with history of postmenopausal bleeding. What will be your provisional diagnosis? অমর শাহ, বলো তো অমর শাহ। অমর শাহ নাই? Yes, ma'am. A 60 years old woman, postmenopausal lady, para 5, present with postmenopausal bleeding. Okay, so Yes, ma'am. what would be your diagnosis? 60 years, para 5, 16-year para 5, ma'am. 16 na, shide 60. What are the causes of postmenopausal bleeding, Amor? Ma'am, atrophic vaginitis. আর Atrophic vaginitis. হ্যাঁ, আর নেক্সট আমরা আজকে কি পড়তেছি? আমাদের আজকে টপিক কি পড়ার? আমাদের পড়ার টপিক কি? Ma'am, CA cervix, ma'am. So is there any probability of CA cervix of this patient? কি মনে হয় বলো? বলো। Ma'am, maybe, ma'am.
মেবি অর্ণব জি ম্যাম, আসসালামু ম্যাম। ও ম্যাম বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সাউন্ড কমাও, আমার তো কান ফেটে গেল। ও আচ্ছা ম্যাম, সাউন্ডটা কমাও। ঠিক আছে ম্যাম। হ্যাঁ শোনো, বা- জি ম্যাম। অর্ণব বলো তোমার কি মনে হয় এই পেশেন্টের ম্যাম 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 ফার্স্ট কজ হলো ম্যাম কার্সিনোমা সার্ভিস ম্যাম। হ্যাঁ আর আর কি হতে পারে? আর ম্যাম কার্সিনোমা ম্যাম হুম, ম্যাম বলো। ম্যাম এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। জি ম্যাম, জি ম্যাম, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হইতে পারে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন বলো আরবিনা ইউসুফ। আরবিনা ইউসুফ, আরবিনা ইউসুফ নাই। বিভাস মন্ডল, বিভাস, বিভাস মন্ডল নাই। ববি বালা, ববি, বিভাস, হ্যাঁ বলো বলো। হাউ ইউ ম্যাম কনফার্ম, হ্যাঁ হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস বলো। ম্যাম হ্যাঁ বলো বিভাস, হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। কোয়েশ্চেন হচ্ছে যে দিস ইজ এ লেডি 60 ইয়ার্স লেডি, 60 ইয়ার্স লেডি, পোস্ট মেনোপজাল ব্লিডিং, কজ হচ্ছে সিএসআর। আচ্ছা ঠিক আছে, এখন ববি বালা, ববি বালা, জি ম্যাম। হ্যাঁ histopathology show squamous cell carcinoma of the cervix. Now how you going to manage her? ম্যাম স্কোয়ামাস সেল, ম্যাম কার্সিনোমা অফ দ্য, হ্যাঁ হ্যাঁ ম্যাম ফার্স্টে তো ম্যাম আমরা ম্যানেজমেন্টে হচ্ছে ম্যাম প্রাইমারিতে ম্যাম আমরা সার্জারি করতে পারি। হুম তারপর ম্যাম সার্জারির মধ্যে ম্যাম যদি আমরা দেখবো ম্যাম স্টেজিংটা করে, যদি ম্যাম হচ্ছে স্টেজিং এর মধ্যে যদি ম্যাম 1A হয় সেক্ষেত্রে ম্যাম মানে সার্ভিক্যাল ম্যাম ক্লোনাইজেশন যেটা, এটা করতে পারি। আর ম্যাম অন্যান্য স্টেজ আছে সেক্ষেত্রে আমরা ম্যাম রেডিওথেরাপি মেইনলি দেই। এছাড়া ম্যাম আমরা কেমোথেরাপি, কম্বাইন্ড থেরাপি, অ্যাডজুভেন্ট থেরাপি দিতে পারি, আর সাথে ম্যাম একটা ফলো আপ করতে পারি। আচ্ছা শোনো, সবই বলেছো তুমি, কিন্তু আমাকে একটু ভাগ করে বলতে হতো না? প্রথমে কি বলবা তাহলে? ইফ দ্য ওম্যান ইজ কি স্টেজ 2A পর্যন্ত আছে, তাহলে তুমি কোনটা করতে চাও, সার্জারি না রেডিওথেরাপি? সার্জারি করবো ম্যাম। সার্জারি করতে চাও কি, কিন্তু সার্জারি করার আগে তোমাকে কি কি করতে হবে রোগীর? ম্যাম সার্জারি যদি করতে ফিটনেস দেখে নিতে হবে না? ফিটনেস দেখে নিতে হবে, ব্লাড ফিটনেস দেখে। হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ তারপর চেস্ট এক্সরে করবো একটা, হুম তারপর হচ্ছে ম্যাম ইয়াতে ম্যাম সার্জারির আগে ম্যাম এই তো ম্যাম এগুলো, তারপর হচ্ছে ম্যাম ব্লাড গ্রুপিং করে ম্যাম আমরা হচ্ছে ব্লাড রেডি রাখতে হবে। হুম হুম আচ্ছা ঠিক আছে বুঝলাম। তার মানে কি তোমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে যদি পেশেন্ট ফিট থাকে তাহলে ইয়েটা করাই ভালো, কি বলে, সার্জারিটা করাই ভালো। হ্যাঁ ভার্টিম সিস্টেক্টমি করলে রোগী ভালো থাকবে, এন্ড ফলোড বাই কি রেডিওথেরাপি লাগতে পারে, তাই না? ফলোড বাই রেডিওথেরাপি বা কেমোথেরাপি লাগতে পারে, এটা তোমার মনে রাখতে হবে। এখন কে আছো এখানে? আহ দীপ্তিশ কুমার, দীপ্তিশ কুমার, আর ইউ দেয়ার? Yes, ma'am. আচ্ছা দীপ্তিশ বলো তো, বিফোর অপারেশন হাউ ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট? প্রিপারেশন ম্যাম দেখতে হবে পেশেন্টের কোনো অ্যানিমিয়া আছে কিনা, নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, অ্যানিমিয়া থাকলে কি করবা? এটা কারেকশন অ্যানিমিয়া, করতে হবে ম্যাম। আচ্ছা তারপর? তারপর নিউট্রিশনাল সাপোর্ট, তারপর তারপর ম্যাম যদি মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি ইনফেকশন থাকতে পারে। ভেরি গুড ভেরি গুড, ইনফেকশন থাকতে পারে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ তারপর আর ম্যাম যদি পেইন থাকে তাহলে অ্যানালজেসিস, প্রেসার থাকলে প্রেসার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো তারপর? তারপর যদি হাইপারটেনশন থাকে তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দেন হচ্ছে ডায়াবেটিস, অ্যান্টি ডায়াবেটিস। আচ্ছা এই অপারেশনটা কি আমি একা করব নাকি আমি অপারেশন করার আগেই কাউকে ইনফর্ম করে রাখবো? ইনফর্ম করে কাকে বলো, কাকে ইনফর্ম করব? ইউরোলজি।
হ্যাঁ, ইউরোলজিস্টকে ইনফর্ম করে রাখবো, তাই না? আমার ব্লাডার ইউরেটার অ্যাডিশন হয়ে থাকতে পারে, ইনজুরি হতে পারে, হ্যাঁ? তাহলে এটা করতে হবে। আমি একটা গল্প বলি তোমাদেরকে। আমাদের একজন স্যারের পেশেন্ট সাতক্ষীরা থেকে আসছিল। সেই পেশেন্টটা সাতক্ষীরায় ওটি টেবিলে ওপেন করে ক্লোজ করে দিয়ে চলে আসছিল। আর ওনারা কোনো মতেই ইউটেরাস বের করে আনতে পারে না। ঠিক আছে? পরে পেশেন্টটা আমাকে পাঠালো, স্যার আমি করলাম কি, অপারেশন করার আগেই শাহরিয়ারকে বললাম যে শাহরিয়ার আমি এমন একটা কেস করব, প্রবাবলি এই রোগীটার ইউটারাস বের করতে পারে, মানে কি এটার হয়তো ব্লাডার ইউরেটার সহ একদম একসাথে হয়েছিল, যেটা আলাদা করা যাচ্ছিল না, এই জন্য করতে পারেনি। তখন শাহরিয়ার আসলো এবং শাহরিয়ার খুব সুন্দর করে ব্লাডারটাকে ডিসেকশন করে দিল, ইউরেটারটাকে সেভ করলো। তারপর আমি হিস্টেক্টমি কমপ্লিট করলাম। মানে ব্যাপারটা বুঝছো? তাহলে উইদাউট দ্য হেল্প অফ ইউরোলজিস্ট ইভেন আই কুড নট কমপ্লিট দ্য সার্জারি। কারণ ওপেন করে ঢুকেই দেখি ব্লাডার ইউরেটার একদম ফিক্সড হয়ে আছে। তারপর আমি করলে কি হতো, ইনজুরি হলে সেটা বুঝতেও পারতাম না কি, কারণ অনেক একদম এমন ভাবে বাজে একটা অ্যাডিশন। শাহরিয়ার সুন্দর করে সব ছাড়াই দিল, দিয়ে এটি আমাকে বললো আপু এবার আপনি হিস্টেক্টমি করেন। তাহলে এইটা খুবই দরকার, খুবই দরকার এটা। তা না হলে আমরা পেশেন্ট একটা কিছু ইনজুরি হতে পারতো, পেশেন্টের মর্টালিটি বেড়ে যেত, তাই না? এই পেশেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে চলে গেছে। এবং এই পেশেন্টকে পরে আমরা কি করলাম, হিস্টোপ্যাথো করলাম, দেখলাম যে কার্সিনোমা আসলো। তারপর সামিনা অনকোলজিস্টের কাছে পাঠালাম। সামিনা বলে দিল 1.5 মাস পর আসলে ও একটা রেডিওথেরাপি দিবে। তাহলে দেখো কত প্ল্যান্ড ওয়েতে আগাতে হয়েছে আমাকে, তাই না? এগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো যে তোমার এরপর কি আছে এদিকে? শ্যামা, Yes, ma'am. ইশরাত শারমিন শ্যামা, শ্যামা বলো তো, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ভারদিমস অপারেশন? হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ভারদিমস অপারেশন? কি কি কমপ্লিকেশন হতে পারে? যে এখনই বলছিলাম, বলো কি হতে পারে, ম্যাম বলো। ইনফেকশন হতে পারে, হ্যাঁ, হেমারেজ ইনফেকশন। হতে পারে, হ্যাঁ, তাহলে প্রথমে তারপরে হেমোরেজ বলতে হবে, ভ্যাজাইনা। তাই না? প্রথমেই হেমোরেজ বলতে হবে, হিউজ হেমোরেজ হয়। একদম তোমাকে 3-4 ব্যাগ ব্লাড হাতে নিয়ে অপারেশন শুরু করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপর? তারপর হচ্ছে ইউরেটার ইনজুরি, বাওয়েল হ্যাঁ, ইনজুরি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, ভ্যাজাইনাল ভল প্রোলাপস। হ্যাঁ। ও প্রোলাপস পরের কথা রে, আগে আসো। তাহলে হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, ইনজুরি হতে পারে, ইউরেটার ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এগুলো সব হতে পারে, বাওয়েল বাওয়েল ইনজুরিও হতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস অনেক দিন পর হতে পারে, সেটাকে কি বলি আমরা, বলো তো? ফিস্টুলা। হ্যাঁ, ভেরি গুড। অনেক দিন পর ফিস্টুলা হতে পারে, কিভাবে জানো? ওই ক্যান্সার সেলগুলো যেগুলো একদম মাইক্রোমেটাস্টেসিস ফর্মে ছিল, যেগুলো একদম মাইক্রোস্কোপের নিচেও ধরা পড়েনি, বা আমার চোখে ধরা পড়েনি, কিন্তু মাইক্রোস্কোপের নিচে হয়তো ধরা পড়তো। আমরা তো ওয়াইডলি ডিসেকশন করে দিই, কিন্তু তারপরও কিছু কিছু যদি মাইক্রোমেটাস্টেসিস থেকে যায়, এই ক্যান্সার সেলগুলো আস্তে 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 ব্লাড আর ইউরেটারকে ফুটো করে দিতে পারে। বুঝেছো? কাজে এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন আসো যে, ম্যাম, বলো, ম্যাম বলো। এই হিস্টেকটমিটা কি অ্যাবডোমিনাল নাকি ভ্যাজাইন? অ্যাবডোমিনাল বাবা, এটা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বলি না, অ্যাবডোমিনাল রুটে করি, আমরা বলি ভারদিমস হিস্টেক্টমি। ভারদিমস একজন সায়েন্টিস্ট, উনি প্রথমে এই সিএ সার্ভিক্স এর ক্ষেত্রে এরকম হিস্টেক্টমির সাথে বায়োলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করতে হবে, পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করতে হবে, এই ব্যাপারগুলো উনি প্রথমে মানে ইয়ে করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন, যার জন্য ওনার নাম অনুযায়ী এই অপারেশনটার নাম হয়েছে ভারদিম সিস্টেক্টমি। ঠিক আছে? হুম, এক সেকেন্ড আসছে না। একটু
আচ্ছা, এখন আসো যে আরেকটা যেটা লং টার্ম বলতে হবে, ফিস্চুলা প্লাস রিকারেন্ট গ্রোথ, এটাও বলতে হবে। হ্যাঁ, যে আবার রিকারেন্ট গ্রোথ হতে পারে ভল্টের মধ্যে। হ্যাঁ, ভল্টের মধ্যে আবার ওর ক্যান্সার হতে পারে। এখন আসো হিয়া, হিয়া আছো? ফাইজা রহমান হিয়া, হিয়া, হানি, হানি, ওয়ালাইকুম আসসালাম। হিয়া বলো তো, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর সিএস সার্ভিক্স? Ma'am, risk factors. হুম, women papilloma virus. Yes, ma'am. হ্যাঁ, Ma'am, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে কজেটিভ Ma'am- এজেন্ট। আর রিস্ক ফ্যাক্টর কি কি আছে? ma'am, multiple early system age of pregnancy, হ্যাঁ, frequent births, ma'am, sexually আর্লি চাইল্ড বার্থ, কোনটা বলবা? আর্লি চাইল্ড বার্থ তো আগে বলতে হবে না, কারণ তখন কি হয়, তখন ওর লাইনিং গুলো খুব ইম্যাচিউর থাকে, তাই না? হ্যাঁ, তারপর multiple sexual partners, হুম, তারপর ম্যাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, আর ম্যাম ওরাল পিল ওসিপি ইউজ করতে যারা ম্যাম। হ্যাঁ, লং টার্ম, মোর দ্যান 10 ইয়ার্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হাসান শাকিল, হাসান শাকিল, আর ইউ দেয়ার? নাই। ইস্তার জাহান তামান্না, ইস্তার জাহান তামান্না, নাই। জাহিদ হাসান, নাই। আচ্ছা, নামে দাও। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জাহিদ বলো তো, হোয়াট আর দ্য মেথড ফর স্ক্রিনিং অফ সিএ সার্ভিক্স? ম্যাম ভিজুয়াল ইন্সপেকশন ভায়া অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, তারপর ম্যাম প্যাপসমিয়ার, তারপর ম্যাম বলো। আর কল্পোস্কোপি, হ্যাঁ, এইচপিভি ডিএনএ টেস্ট। ভেরি গুড, ভেরি গুড, ভালো বলেছো। কৃতি ভাটারিয়া আছো? কৃতি, কৃতি নাই। আচ্ছা, আশিকুল আলম, আশিকুল আলম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বলো তো, তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য সিমটমস অফ সিএ সার্ভিক্স? ম্যাম পারভেজানাল ব্লিডিং থাকবে, পোস্ট কয়টাল ব্লিডিং থাকবে, আর হচ্ছে অফেন্সিভ ভেজানাল ডিসচার্জ থাকবে। হুম, ঠিক আছে। আচ্ছা, মোশাররফ হোসেন, আর ইউ দেয়ার? Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম সালাম। Can you please tell me what are the cardinal feature of CA cervix? Ma'am, cervix is fixed, hard in consistency, and irregular and pliable, and bleeds on touch. আচ্ছা, নেহা, নেহা, ম্যাম গার্ডনার সিল 0.5 ml। না, বলেছি কখন নিবে ভ্যাকসিনটা, কোন এজে নিবে? ম্যাম এটা ইলার্লি এজ, যেমন হচ্ছে 9 থেকে 15 ইয়ার্স আর 16 থেকে 25 ইয়ার্স বিফোর সেক্সুয়াল এক্সপোজার। ভেরি গুড। কয়টা ডোজ, ডোজ কয়টা? ম্যাম হচ্ছে 15, মানে 15 বছরের নিচে হলে 2টা ডোজ। এখন বলো তো, একটু দাঁড়াও, অ্যানেস্থেটিস্ট ফোন করছে। হ্যাঁ সাইফুল,
Ryan? Yes, ma'am. So, prevent CA cervix in our country. আমাদের দেশে কার্সিনোমা সার্ভিক্স কমানোর জন্য কি কি অ্যাওয়ারনেস তৈরি করা দরকার বলো? ভ্যাকসিনেশনটা হচ্ছে অ্যাওয়ারনেস কি কি করতে চাও বলো? ম্যাম আর্লি এজ ম্যারেজটা হচ্ছে ভেরি গুড। তাহলে কি প্রথম কথা হলো নো আর্লি ম্যারেজ, তাই না? এইটার এগেইনস্টে তোমাকে সোচ্চার হতে হবে। জি ম্যাম। তোমাকে বিভিন্ন ফিল্ড লেভেলে একদম রুট লেভেলে রুরাল এরিয়াতে বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের দ্বারা একদম বাসায় বাসায় তাদের মেসেজ পৌঁছে দিতে হবে, প্লিজ আপনারা আপনাদের মেয়েদের আর্লি ম্যারেজ দিয়েন না। আর্লি ম্যারেজে, আর্লি চাইল্ড বার্থে কি হয়, আর্লি একটা ম্যারেজে আরেকটা কি প্রবলেম হয়, অবস্ট্রাকটিভ লেবার হয়, তাই না? মাটার অনেক কষ্ট, তার উপর আবার পরবর্তীতে শেষ বয়সে গিয়েও ক্যান্সার হওয়ার চান্স। এইভাবে তাদেরকে কথাগুলো বলে বলে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, কোনোখানে গিয়ে দেখলা যে না আসলে বিয়ে হয়ে গেছে, তাকে আবার বুঝাতে হবে, ঠিক আছে 16 বছর বয়সে বিয়ে হয়েছে, তুমি অ্যাটলিস্ট 20 বছরের আগে 18 বছরের আগে বাচ্চা নিও না। 18 বছর পর্যন্ত তোমার জরায়ের মুখটা অপরিপক্ক, ওটা পুরোপুরি পরিপক্ক হতে 18 বছর লাগবে, কাজে তারপরে তুমি বাচ্চা নিও। মানে এভাবে স্টেপ ওয়াইজ। আবার দেখছো না 18 বছরের একটা বাবু হয়ে গেছে, তাহলে ওকে নেক্সট যেন আরেকটা বাবু না নেয়। রিপিটেড প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সিও ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ সিএ সার্ভিস, তখন তাকে আবার সেটা বুঝাতে হবে। তাহলে স্টেপ ওয়াইজ যেতে হবে, হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, আর যেটা হয়েছে যে তোমার এগুলো করলে তো, করার পর তারপর তাদেরকে ভ্যাকসিনেশনের জন্য অ্যাওয়্যার করতে হবে, ডেফিনেটলি তাদেরকে ভ্যাকসিন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মিস করে গিয়েছি, যেটা কি বলতো? রিস্ক ফ্যাক্টরের মধ্যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি থাকে, তাই না, যেটা হাজবেন্ডেরও থাকতে পারে, ওয়াইফেরও থাকতে পারে, তাহলে সেই ব্যাপারেও অ্যাওয়্যার করতে হবে। ইভেন গ্রামে গঞ্জে এরকমও পাওয়া যায় এক লোকের 4টা বউ, ঠিক আছে? গ্রামে গঞ্জে কেন, শহরেও পাওয়া যায়, তাই না? এক লোকের 4টা বউ। তাহলে সেইটাও অ্যাওয়্যার করতে হবে যে যাদের সাধারণত মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তাদের কিন্তু এই সিএ সার্ভিক্সের চান্স থাকে। কাজে দে শুড বি, এই ব্যাপারেও অ্যালার্ট করতে হবে তাদেরকে, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার, ওই যে বলছিলাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সবারই কম বেশি হয়, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রমণ হলে কি করতে হবে, সেইটাকে ভালো করে স্ক্রিনিং করতে হবে। এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যদি পজিটিভ চলে আসে তাহলে কিন্তু আর তখন কিছু করা যাবে না, কিন্তু নেগেটিভ থাকা অবস্থায় কি করতে হবে, ভ্যাকসিন নিয়ে নিতে হবে। আরেকটা যেটা করতে হবে যে এইচপিভি পজিটিভ মানে কি তার ক্যান্সার হয়ে গেছে? না ম্যাম। সাইমা আলম, সাইমা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ CIN? জি ম্যাম। বলো। সার্ভাইকাল সার্ভাইকাল ইন্টারপ্লেথিলিয়াল নিওপ্লাসিয়া, এটা ম্যাম একটা প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ সার্ভিক্স, যেটা হচ্ছে ম্যাম হাই পটেনশিয়ালিটি টু ডেভেলপ ম্যালিগন্যান্সি ক্যারেক্টারাইজড বাই ডিসপ্লাস্টিক চেঞ্জেস। হ্যাঁ, ভেরি গুড। তাহলে হোয়াট আর দ্য টাইপ অফ CIN? ম্যাম 3 টাইপস ম্যাম। CIN1 যেটা, CIN1, CIN2, CIN3। ম্যাম CIN1 যেটা সেটা হচ্ছে ম্যাম কনফাইন্ড থাকে বেজালের 1/3 অফ দ্য এপিথেলিয়াম। CIN2 যেটা সেটা হচ্ছে 2/3 অফ দ্য এপিথেলিয়াম অকুপাই করে ভেজাল লেয়ারে। আর CIN3 যেটা ম্যাম মোর দেন 2/3 এপিথেলিয়াম ইজ রিপ্লেসড বাই অ্যাবনরমাল সেল। ওকে, ঠিক আছে। এখন তাহলে CIN যদি ডায়াগনোসিস হয়, একটা পেশেন্ট 40 ইয়ার্স, শি ইজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ CIN2, তাহলে কি করতে চাও তাকে? ম্যাম লোকাল কিছু সার্জারি আছে, হ্যাঁ,
can you please tell me what are the local surgery we can do for CIN? ম্যাম হচ্ছে ক্রায়োথেরাপি, তারপর হচ্ছে ম্যাম ইলেকট্রোকটারি, তারপর ম্যাম হচ্ছে লেজার কটারি, লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিশন প্রসিডিউর। ওকে, এখন বলো সংস্কৃতি বড়াল, আর ইউ দেয়ার? সংস্কৃতি, ওকে। সৌরভ শ্রেষ্ঠা, Yes, ma'am. okay. Saurav, can you please tell me what are the complication of radiotherapy Ma'am, complication of radiotherapy. in case of CA cervix? Radiotherapy. Hello. Radiotherapy, ma'am. Fatigue, anorexia, nausea develop করতে পারবে patient. তারপরে ম্যাম রেডিয়েশন ভ্যাজিনাইটিস। তারপরে ম্যাম লেট symptoms such as ma'am urethral stricture হতে পারে, ম্যাম vaginal stenosis। শুধু স্ট্রাকচার ইয়ে হয়ে যেতে পারে না, কি বলে, ফিস্টুলা হয়ে যেতে পারে না? yes ma'am, vesicovaginal fistula হতে পারে, ফিস্টুলা হতে পারে। তারপরে নজিয়া, ভমিটিং, তারপর হেয়ার লস, তাই না? এগুলো হতে পারে না? জি ম্যাম। তাহলে এগুলো বলতে হবে, তাই না? স্বপ্নীল আছো? তামান্না স্বপ্নীল, তামান্না স্বপ্নীল আছো? জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্বপ্নীল, জি ম্যাম। can you please tell us that একটা সিনারিও বলছি শোনো। a woman was treated by Vadim cystectomy. After 2 years of surgery, she again present with pervaginal bleeding. What could be the cause of pervaginal bleeding? ওর তো আর জরায়ু নাই, এখন কি হতে পারে এটা? ম্যাম ভার্দিন হিস্টেক্টমি হয়ে যাওয়ার পরে ম্যাম 2 ইয়ার্স পর আবার ব্লিডিং শুরু হয়েছে। হ্যাঁ ম্যাম কি হয়, রিকারেন্ট কি বলি আমরা ওটাকে, রিকারেন্ট কার্সিনোমা বলি না? জি ম্যাম, হ্যাঁ রিকারেন্ট কার্সিনোমা। হ্যাঁ, রিকারেন্ট অথবা রেসিডুয়াল কার্সিনোমা অর রিকারেন্ট গ্রোথ। হ্যাঁ, তাই কাজে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হতে পারে এরকম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আমাদেরকে বলো যে তোমরা মোটামুটি অনেকেই আছো আজকে, অনেক কম আছো আজকে, বাকিরা আসো নাই শুনলাম, যেরকম ইয়ের ডিস্টার্ব। হ্যাঁ বলো ম্যাম। এই কার্সিনোমা তো স্টেজ 2 এ পর্যন্ত ওয়ার্থিম সিস্টেরেক্টমি করে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি হায়ার স্টেজ হইলে ম্যাম কি ডাউন স্টেজিং করে ওয়ার্থিমস করব না ট্রিটমেন্ট মোডালিটি কি হবে? আচ্ছা, এটা একটা খুবই সুন্দর কথা বলেছো। সেটা হয়েছে কি, যদি হাই স্টেজ লাইক পেশেন্ট হচ্ছে মনে হচ্ছে না স্টেজ 2B অথবা 3A, on that case what we have done that sometimes we give the patient radiotherapy first. Okay, after radiotherapy when the tumor mass shrink করে একটু ছোট হয়ে যায়, তখন অনেক সময় আমরা আবার সার্জারি করি। ওই যে ডাউন স্টেজিং ব্যাপারটা ঠিক না, এটা আমরা আসলে করি কি, ওই রেডিওথেরাপি দিয়ে টিউমার ম্যাসটাকে সাইজটাকে কমিয়ে তারপর আমরা আবার, যেমন আমি বলি, লেখা আছে বইয়ে দেখবা, যদি একটা বড় আলসার হয় একেবারে মোর দ্যান 4 সেন্টিমিটার সাইজ সার্ভিক্সে, ওইটাও কিন্তু আমরা তখন সার্জারি করে উঠে আনতে পারবো না, ওইটাও কিন্তু আমরা রেডিওথেরাপি দিব। তাহলে এটাকে ঠিক ডাউন স্টেজিং বলে না, এটাকে বলা হয় রেডিওথেরাপি ফলোড বাই তোমার অ্যাডজুভেন্ট সার্জারি। মানে রেডিওথেরাপি আগে দিলাম, তারপরে সার্জারি করলাম। আবার যেটা আমরা করি সার্জারি ফলোড বাই অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি, বুঝছো? এইটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে এভাবে করে। যদি হায়ার স্টেজ হয় প্রথমে রেডিওথেরাপি দিব, রেডিওথেরাপি ফলোড বাই আমি সার্জারি
করতে পারবো। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, আরেকটা সার্জারির নাম বলি, সিএ সার্ভিক্স আমরা করি, সেটাকে বলা হয় প্যালিয়েটিভ সার্জারি। ডিড ইউ হার্ড অ্যাবাউট প্যালিয়েটিভ সার্জারি? হোয়াট ইজ প্যালিয়েটিভ সার্জারি জানো? Yes, ma'am. Treatment of signs and symptoms, ma'am. এক্স্যাক্টলি, ট্রিটমেন্ট অফ সাইন অ্যান্ড সিম্পটম। যেটা হয়েছে যে পেশেন্ট আমরা জানি যে ওর হয়তো আমি পুরোপুরি ম্যাচটা তুলে আনতে পারবো না, পুরোপুরি ওকে আমি সার্জারি কমপ্লিট করতে পারবো না, তারপরও উইথ দ্য হোপ অফ সাম সিমটোমেটিক মানে সিমটম রিলিফ মেজার আমরা ওকে কিছুটা হয়তো ম্যাচটা তুলে আনলাম, কিছু প্রবলেম ওর কারেক্ট করে আসলাম, তাহলে পেশেন্ট যেন একটু ভালো থাকে। ইভেন অনেক সময় এমনও হয়, তোমাকে আমি বলি যে মনে করো কিভাবে এক্সাম্পল দিই, যে পেশেন্টের তোমার একেবারে সব অ্যাডহেশন হয়ে হয়ে অবস্ট্রাকশন হয়ে বসে আছে, সেই ক্ষেত্রে ওর যদি আমি ওগুলো করে একটা কোলোস্টমি করে রেখে আসি, সেটাও কিন্তু প্যালিয়েটিভ সার্জারির মধ্যে হবে। হ্যাঁ, তারপরে ওর হচ্ছে গিয়ে না একদম ইউরিনারি রিটেনশন হয়ে গেছে, ম্যাস গ্রো করে পুরা ইন্টারনাল ইউরেথ্রামিয়াটাসটাকে ব্লক করে দিয়েছে, গ্রোথ হয়ে। তখন আমরা কি করি, সুপ্রাপিউবিক নিওস্টমি বলি, মানে পিউবিস এর উপরে একটা ফুটো করে ওই দিক দিয়ে একটা ক্যাথেটার ঢুকাই দিয়ে আসি, বলি যে এইটা দিয়ে আপনার পেশাব বের হবে এবং যতদিন বেঁচে থাকে ওই দিক দিয়ে ইউরিন আসতে থাকে। এগুলোকে বলা হয় প্যালিয়েটিভ সার্জারি। হ্যাঁ, এন্ড ইটস ভেরি মানে টাফ সিচুয়েশন ফর দ্য পেশেন্ট এন্ড দ্য ফ্যামিলি। হ্যাঁ, খুবই সাফারার হয়। হ্যাঁ, এটা খুব কষ্টকর। আমি একটা কথা বলি, আমি যখনই এই ক্লাসটা নেই তখনই এই ইনফরমেশনটা দেই যে ঢাকায় কিন্তু ন্যাশনাল ক্যান্সার হসপিটাল আছে, ওখানে গভর্নমেন্টে কিছুটা কম খরচে হয়। আমাদের এনাম মেডিকেল কলেজেও হচ্ছে, এনাম মেডিকেল কলেজে অনেকে বেয়ার করতে পারে না, হ্যাঁ কি বলে খরচপাতি, তারপরে অনেক সময় পরিচিত হলে রিকোয়েস্ট করে করে কিছু কমানো হয়। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে করতে চাই, আমি যেহেতু এই পেশেন্ট গুলোর সাথে খুব ডিল করি, দেখি যে পেশেন্টের না ফ্যামিলির লোকজন খুব মানে অস্থির। মানে কি, মনে করো মা ছেলেকে নিয়ে আসছে, ছেলেটা তো চাকরি করে, হ্যাঁ, ছেলেটার পক্ষে সম্ভব না মাকে নিয়ে প্রতিদিন হসপিটালে এসে দেয়া, আবার মাকেও ফেলতে পারতেছে না, আবার চাকরি না করলে খাবে কি? দেখো ও দুদিকে বিপদে পড়ে যায়। তো ঢাকায় এরকম কিছু কিছু ক্যান্সার হোম আছে যেখানে দেখা যায় ওরা ভর্তি রাখলে ওই 1.5 মাস মনে করো রেডিওথেরাপি পাবে। ওগুলোতে যদি ভর্তি রাখে রোগীকে, ওখানে ওরা থাকা খাওয়া করে, প্লাস ওরাই রোগীকে গাড়িতে করে নিয়ে যায়, রেডিওথেরাপি দিয়ে ওরাই আবার নিয়ে এসে রাখে। তো এই ধরনের সিস্টেম আছে। তোমাদেরকে জানানোর একটাই উদ্দেশ্য, সো দ্যাট ইউ ক্যান হেল্প দ্য পিপল। ওকে, শুনবা অনেক রোগী হয়তো গ্রামে গঞ্জে যাবা, বলবে কি আমার মায়ের তো মনে ক্যান্সার, কিন্তু বলছে 1.5 মাস 2 মাস রেখে চিকিৎসা করতে হবে, কে যাবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, কেমন করে নিব, এই জন্য রেখে দিছে। এভাবে রেখে দিলে কি, ওর তো ক্যান্সার আরো বাড়তে থাকবে, তাই না? যেহেতু ট্রিটমেন্ট নিতে ডিলে করতেছে। কাজে তোমরা তাদেরকে হেল্প করবা এই ক্যান্সার হোম গুলোর দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমি আজকে এখানে ক্লাস, হ্যাঁ বলো বলো আশিক বলো। ম্যাম ওই যে 2A পর্যন্ত যে আমরা হিস্টেরেক্টমি করলাম, করার পরে তারপর আবার রিকারেন্সি হওয়ার কারণটাই বুঝতে পারলাম না। ও আবার হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাচ্ছি তোমাকে। ক্যান্সার সেলগুলো স্প্রেড হয় কিভাবে, সিএ সার্ভিক্স স্প্রেড হয় কিভাবে বলো তো? যে কোনো ক্যান্সারই তো 3টা পদ্ধতিতে স্প্রেড হয় না, মানে ডাইরেক্ট মাধ্যমে অথবা লিম্ফেটিক অথবা হেমাটোজেনাস। ভেরি গুড। তাহলে আমি যখন অপারেশন করছি, আমি তো ওর ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি এবং আমি এক্সামিন করে করে প্যালপেবল পেলভিক লিম্ফ নোড গুলো ফেলে দিয়েছি, তাই না? দ্যাট মিনস ইটস এ ভেরি এক্সটেন্সিভ সার্জারি। এবং আপার হাফ অফ ভাজাইনাও ফেলে দিয়েছি যেন আর স্প্রেড করতে না পারে। এখন যেটা হয়েছে, মাইক্রোমেটাস্টেসিস যে কথাটা তোমাকে আমি বললাম, এই মাইক্রোমেটাস্টেসিসটা তো আমার হাতে আসবে না। এবং পেলভিক লিম্ফ নোড অনেক ফেলে দেওয়া হয়, বেশি বেশি পেলভিক লিম্ফ নোড ফেলে দিলে আবার কি হয়, রোগী তখন পোস্ট অপারেটিভলি খারাপ হয়েই মারা যায়। কিরকম? সব অবস্ট্রাকশন হয়ে যায়, কারণ লিম্ফ নোডের কাজ কি, লিম্ফ ড্রেন করা, তাই না? তখন ওগুলো ড্রেন হতে পারে না। তখন দেখা যায় পেশেন্টের একেবারে হাত পা ফুলে পেশেন্ট ওই
ফেলিওর হয়ে তখনই পোস্ট অপারেটিভলি খারাপ হয়ে যায়। এই জন্য আমাদেরকে খুব হিসাব করে পেলভিক লিম্ফ নোড ফেলতে হয়, বেশি বেশি ধাম করে ফেলে দিলে হয় না। তাহলে এখানে কি আছে, there is a chance of micrometastasis in the blood vessel in the lymph node, এবং সেগুলো থেকে পরে রিকারেন্স হতে পারে। আর এখন তোমাকে আরো একটা কথা বলি, তাহলে ম্যাডাম তাহলে এইটাকে প্রিভেন্ট করার কি বুদ্ধি? এইটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিই। তার মানে পেশেন্টটার সার্জারি করার পর আমি ইয়ের কাছে পাঠাই দিই, কি নাম, রেডিওথেরাপি ক্যান্সার অনকোলজিকে, অনকোলজিস্ট তাকে রেডিওথেরাপি দিয়ে দেয়, যেন এই অথবা কেমোথেরাপি ইয়ের ক্ষেত্রে যেটাই হোক না কেন, যে ওভারিয়ান ক্যান্সার হোক আর সার্ভাইকাল ক্যান্সার, এই রেডিওথেরাপি বা কেমোথেরাপির কাজই হচ্ছে ও ব্লাডের মাধ্যমে গিয়ে এই মাইক্রোমেটাস্টেটিক যে ক্যান্সার সেলগুলো আছে সেগুলোকে কিল করে ফেলবে, রাইট? তাহলে দেখা যায় এটাও করে দিল। কিন্তু ওই যে বললাম সার্কুলেশনে তো সেল, ক্যান্সার সেল সার্কুলেট করতেছে হোল বডিতে। সামহাউ যদি দেখা যাচ্ছে যে রেডিয়েশন ডোজ পুরাটা কভার করেনি, অথবা ওই একটু লো ডোজে গেছে, বা ওই ওভারডোজ দিলেও তো আবার রোগী ওই রেডিয়েশন থেরাপির কারণেই মারা যায়, তাই না? শুনুনি, অনেক কিন্তু শোনা যায় রেডিওথেরাপি দিয়ে আসছে, তারপর রেডিওথেরাপি সাইড ইফেক্টে পেশেন্ট মারা গেছে, এরকমও কিন্তু হয়। কাজে এগুলো সব ইয়ে করা, তো এই জন্য দেখা গেছে যে অনেক সময় রিকারেন্স হয়। তারপর আমি বলবো যে এখন কিন্তু রিকারেন্স রেট খুবই কম, এবং ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট দ্য এনাম এনাম ক্যান্সার সেন্টারে কিন্তু লিনিয়ার এক্সিলেটর আছে। লিনিয়ার এক্সিলেটর রেডিওথেরাপি মেশিনের যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা এত সূক্ষ্ম মাত্রায়, এত মানে সেলুলার লেভেলে গিয়ে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করতে পারে, যেটা আগের যে রেডিওথেরাপি মেশিন ছিল সেগুলোতে এই ইয়ে ছিল না। এবং বাংলাদেশে কিন্তু মাত্র কি কয়টা, ইউনাইটেড, আমার আম্মাকে ওখানে দিয়েছিলাম, ইউনাইটেড, তারপরে তোমার খাজা নাজিবুদ্দিন, যেটা ইউনুস ওই যে ইয়েতে আছে সিরাজগঞ্জে ওখানে, আর ডেল্টা, আর এই যে আমাদের এখানে, এই 4টা জায়গায় মাত্র এই লিনিয়ার এক্সিলারেটর আছে, বুঝছো? তাহলে লিনিয়ার এক্সিলারেটর আবার করার কারণে দেখা যায় ইদানিং কিন্তু আমরা রিকারেন্স রেট কম পাই, আগে পেতাম। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আর আরেকটা জিনিস একটু জানার ছিল ম্যাম, সেটা হলো যে কার্সিনোমা অফ দা সার্ভিক্স মানে যদি কখনো কেস হিসেবে দেয় আর কি ম্যাম প্রেজেন্টের জন্য, তো সেক্ষেত্রে তো আমরা যারা আছি আমরা তো হচ্ছে পিবি এক্সামিনেশন করতেছি না, তো পিবি এক্সামিনেশন করতেছি না, তো সেক্ষেত্রে ম্যাম মানে মেইন যে কার্ডিনাল সাইন গুলা যে ফিক্সড ট্রায়াবল হার্ট কনস্ট্যান্ট, আচ্ছা হ্যাঁ আমি বলি অবশ্যই লিখবা, কেন আমি তোকে বলি, আমরা তো এক্সামিনাররা জানি যে তোমরা করছো না, কিন্তু তুমি বলবা যে if I do, if কথাটা লাগে, if I do the pervaginal examination there might be ulcerative growth or cauliflower like growth, হ্যাঁ, মানে তুমি যে জিনিসটা জানো তারপর ফাইন্ডিংস গুলো বলে দিলা, because we know that যে এটা যে তোমরা করো না এটা আমরা জানি, কিন্তু তুমি ফাইন্ডিংসটা জানো কিনা সেটা আমাদের জানা দরকার হয়, ঠিক আছে? তাহলে কি ম্যাম ওই যে পিবি এক্সামিনেশন যে সেগমেন্ট ওখানে তো লিখতে বলছিল যে নট ডান, তো তাহলে কি ম্যাম ওই নট ডান লিখবো আর লেখার পর আবার নিচে লিখে দেব ইফ আই ডু তাহলে এটা পাই? তুমি খাতায় তো নট ডান লিখছো, কিন্তু আমি যখন তোমাকে জিজ্ঞেস করতেছি সেটা বলবা। আর ওইটা এটা হচ্ছে কি কেসের খাতা, কিন্তু তোমার পরীক্ষার খাতায় যখন আসে তখন তো তুমি সব বর্ণনা লিখবাই। বুঝতে পারছি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ ঠিক আছে ম্যাম। বলো। হ্যাঁ, কার্সিনোমা সার্ভিক্স ইনভেস্টিগেশন কি শুধু ম্যাম বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি লিখবো, মানে যদি রিটেন হয় বা ভাইবাতে তো ম্যাম বায়োপসি বলবো? হ্যাঁ ওটা তুমি বলবা ফর কনফার্মেশন অফ মাই ডায়াগনোসিস আই উইল সেন্ড দ্য টিস্যু ফর বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি, এটা বলবা। তখন আমরা যখন লিখবো যে হাউ ইউ ম্যানেজ দ্য কেস, তখন আবার তুমি একদম ব্লাড গ্রুপিং, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, সব ম্যানেজমেন্ট পারপাসে সব ইনভেস্টিগেশন বলবা। ম্যাম সিআইএন এর ইনভেস্টিগেশন কি ম্যাম সেম? সিআইএন এর ইনভেস্টিগেশন তো সিআইএন ডায়াগনোসিস হয় কিভাবে, কলপোস্কোপি করে, তাই না? হ্যাঁ, তারপরে কি করা হয় যে সিআইএন যে এরিয়া ভায়া পজিটিভ এরিয়া ওখানে কলপোস্কোপি পাওয়া, ওইটুকু অংশ যে ক্রায়োসার্জারি বা কোনাইজেশনের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে, ওই ফেলে দেওয়া পার্টটা থেকে তুমি জানতে পারবা, তাই না, তার কি অবস্থা, কতদূর কি। তারপর তো শুধু ফলো আপ করবা পেশেন্টকে, কলপোস্কোপিক্যালি 6 মান্থলি ফলো আপ করবা, তাই না? জি ম্যাম। আচ্ছা শোনো, জানুয়ারি মাস কিন্তু সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, ওকে? ঠিক আছে, তোমরা বেশি বেশি জানবা,
সবাই সবাইকে অ্যাওয়ার করবা, নিজেদের গ্রামে যার যার গ্রাম আছে গ্রামে টামে গেলে সেখানে উঠান বৈঠক করবা, ঠিক আছে? মনে থাকবে, শুধু গিয়ে ঘোরাঘুরি করবা না, ঘোরাঘুরিও করবা, ঘোরাঘুরির সাথে। এবং আমি একটা কথা বলি, তোমরা যদি এরকম কোনো একটা পোস্ট দাও না যে তুমি গ্রামে গেছো, গিয়ে 10-12টা মহিলা নিয়ে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলতেছো, তোমার এই একটা পোস্ট দেখবা যে কতজন মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করবে। ডু ইউ নো দ্যাট? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এখন রাখবো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম গার্ডেসিলের যে ভ্যাকসিনটা, এটা ম্যাম আমরা ডোজটা কতটুকু দেব আর কখন দেব, এটা যদি একটু বলতেন ম্যাম। আচ্ছা, কখন দিব ওটার শিডিউলটা ওই আগেরটাই, ওই যে বললাম না 9 থেকে 13 বছরের বাচ্চাদের, মানে 15 বছর নিচে হলে 2টা ডোজ দেই আমরা, আর 15 থেকে 25 হলে আমরা 3টা ডোজ দেই ওইটা। আর ওই ভ্যাকসিনটা ওই 0.5 ml ওভাবেই থাকে, মানে ওই অ্যামাউন্টটাই থাকে ওটা। ওইটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কেন? এই ভ্যাকসিনটা তো ওরা ওভাবেই অতটুকু অ্যামাউন্টই প্রিপেয়ার করে পাঠাইতে, তুমি শুধু ডোজের শিডিউলটা ঠিক মতো বললে কিনা সেটা আমরা খেয়াল করি। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, এখন কি ক্লাস ওভার করব, শেষ করব? আজকে না একটা খুব ভালো অপারেশন করলাম, মনটা ভালো লাগছে। একটা প্রেগনেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার ওনার ওয়াইফকে নিয়ে আসছিল 7.5 মাসে, ডায়াগনোসিস হলো প্রেগনেন্সির সাথে একটা বড় ডার্ময়েড সিস্ট আছে, বুঝছো, অনেক বড়। দেখি আজকে হয়তো আপলোড দিবে, ওরা দেখবা, বিশাল বড়। তো ওটা সিজার করে তারপর ডার্ময়েড সিস্টটা অপারেশন করেছি, বুঝছো। মানে একদম দাঁত চুল নখ হয়তো ভিতরে আছে, সোনোগ্রাফিতে বলছে ওটা আমি রাপচার করিনি, একদম ইনট্যাক্ট বের করে আনছি। হ্যাঁ শোনো, তাহলে আজকে রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো।